আমি আস্তে আস্তে করে রুম থেকে বাহিরে বের হতে চাইলেই অভ্র আমার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছেন আপনি? কোথাও না। আন্টির কাছে কি বলেছেন? আম্মু আমি কি কিছু বলেছি তোমাকে বলো। আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই আমি ইশারায় বলি, বলো না আম্মু। এই মিহি তোর এসব কথা কি আমি শুনব? বাবা শোন, মিহি বলেছে তোমার নাকি পেটে অসুখ হয়েছে। যাক, শেষ রক্ষে হলো না আর। আমি এবার আম্মুর সাথে রাগ দেখিয়ে রুমে চলে আসলাম। এই পাজি মেয়ে, তুই চলে যাচ্ছিস কেন, আর আমাকে মিথ্যেই বললি কেন? আন্টি আমার কোনো সমস্যা হয়নি, আপনি আমাকে খাবারগুলো দিয়ে দিন, আমি রুমে নিয়ে খেয়ে নিচ্ছি। তুমি দাঁড়াও বাবা, আমি রুমে দিয়ে আসছি। মিহিকে বলো খেতে আমার সাথে রাগ করে আজকে আর খাবে না। মিহি অনেক দুষ্টুমি করে আন্টি। সবাই বলে মেয়েরা নাকি শান্ত হয়। আর এই মেয়ে আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেয়েছে বাবা। ছোটবেলা থেকেই অনেক দুষ্টুমি করে। মিহি অনেক দুষ্ট, অগোছালো, আর আমার মিনতি অনেক পরিপাটি ও শান্ত স্বভাবের। আমার দুই মেয়ে হচ্ছে দুই মেরুর মানুষ। খাবারগুলো সব গুছিয়ে টেবিলে রাখা ছিল, ওইখান থেকে দুটো প্লেটে খাবার সাজাতে সাজাতে কথাগুলো বলল মিহির মা। এত খাবার সবগুলো মিহির রুমে নিয়ে যাওয়া সম্ভব না, তাই অভ্র বলল প্লেটে সাজিয়ে দিতে। মিহির মা প্লেটগুলো মিহির রুমে দিয়ে আসার পর অভ্র রুমে ঢুকল, দেখল মিহি আবার কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। অভ্র পাশে গিয়ে বলল, আন্টিকে কি বলবো, আমি কিসের জন্য ওই টাইমে গোসল করেছিলাম? মিহি কাঁথার ভেতর থেকে মুখ বের করে বলল, কি বলবেন? এই যে আপনি আমাকে জড়িয়ে ধরে ভিজিয়ে দিয়েছিলেন। ছি, আপনি এই কথা মাকে বলতে পারবেন? নির্লজ্জতা আপনার আকাশ ছুঁয়েছে। আপনি না উঠলে তো বলবই। আপনি যেহেতু আমার পেটে অসুখের কথা বলতে পেরেছেন, আমি না হয় একটু নির্লজ্জ হবই এটা বলে। উঠে কি করব? আমি খাবো না। আপনাকে খেতে বলল কে? আমার সামনে শুধু বসে থাকবেন? আমার ক্ষুধায় অবস্থা খারাপ, কোথায় একটু বলবে? উঠো, আমি খাইয়ে দিচ্ছি, তা না আমাকে উনার সামনে বসে থাকতে বলে। মনে মনে কথাগুলো বলে ওর দিলাম, পারবো না। না পারলে আন্টিকে গিয়ে বলে আসি আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন ওই টাইমে, তাই আমি ভিজে গিয়ে গোসল করেছি। সব সময় এমন করেন, উঠতেছি তো। অভ্র আমার সামনে চেয়ার টেনে বসল। এক প্লেট হাতে নিয়ে খাওয়া শুরু করল। আপনি কি খাবেন নাকি? না। ও আচ্ছা, ক্ষুধা পেয়েছে আমার অনেক, না খেলেই ভালো। ওই প্লেটের খাবারটাও খেব আমি। আস্ত রাক্ষস একটা। এত খাবার নাকি এভাবে নিজে একা খাবে? তাও তো মোটা হয় না, বডি ফিটনেস তো ঠিকই আছে। তা আবার জিরাফের মতো লম্বা, আর লম্বা মানুষ নাকি খায় বেশি, কিন্তু মোটা হয় না, এটাই তো শুনেছি। আপনি কি কিছু বললেন? না, আমি আপনাকে কি বলবো বলেন। অভ্রের খাওয়ার স্টাইল দেখে ক্ষুধা আরও বেড়ে গিয়েছে। ওই টাইমে তো না বলেছি, এখন কি করব? উনি এক প্লেটের খাবার শেষ করে আরে প্লেট হাতে নিলে। তার মানে আমার খাওয়া আজকে আর হবে না। উনি খাবার শেষ হলেই আমি আম্মুর কাছে গিয়ে খেয়ে আসব। একটা কথা কি জানেন মিহি? না, জানি না। এত তেতে আছেন কেন? এমনি। আপনার কি? আমারই তো অনেক কিছু। আমি আসার সময় আন্টি বলেছি সব গুছিয়ে যেন ঘুমিয়ে পড়ে। আমাদের আর কোনো কিছু প্রয়োজন হবে না। এবার তো আমার খাওয়া আর হবে না দেখছি এই হনুমানটার জন্য। একটু আগে আমার পেটে অসুখ না হলে ও, কিন্তু এখন দেখছি আজকে আমার বাথরুমেই থাকতে হবে আপনি আমার খাবারের দিকে যেভাবে চোখ দিচ্ছেন। কথাটা বলেই উনি আমার মুখের খাবার ধরলে। খাবারের সাথে রাগ করতে নেই। আমি আর কোনো কিছু না ভেবেই খাবার মুখে নিয়ে নেই।
খাবার না খেলে আমারই কষ্ট হবে, এত রাগ করার কিছু নেই। আমার নামে যে আন্টির কাছে বাজে কথা বলেছেন তার শাস্তি খাবার দিয়ে দিলাম। উনি আমাকে খাওয়াতে খাওয়াতে কথাটা বললেন, আমি কোনো ওর দিলাম না। খাওয়ানো শেষ হলে উনি প্লেটগুলো টেবিলের উপর এনে রাখে হাত ধুয়ে এসে বললেন, আমি গাড়িতে যাচ্ছি, তার দরকার হবে না। আমার সাথে বেড শেয়ার করলে প্রবলেমটা কি জানতে পারি। পরে যদি 6 মাস পর আমাকে এসে সিনেমার মতো বলেন, আমার পেটে আপনার সন্তান, আপনার আমাকে এমন মনে হয়? জানি না, তবে মানুষ চেনা বড় দায়। তাহলে এত সন্দেহ নিয়ে বিয়ে করেছেন কেন? সময় হলে সব জানতে পারবেন। আর কবে সময় হবে? বিয়ে হয়েছে মাত্র 3 দিন হলো। এত তারা কিসের মিহি? আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখেন কেমন লাগে। অত কিছু জানি না, আপনি এইখানে শুয়ে পড়েন। আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস আছে, আজকের রাতটা অন্তত এমন করবেন না। আমি যদি এখন অন্য রুমে ঘুমাতে যাই তাহলে আমার বাবা মা অন্য কিছু মনে করতে পারে। এই জন্য বলছি, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমি চাই না আমার বাবা মার মাথায় অন্তত আমার ব্যাপারে কোনো প্রকার দুশ্চিন্তা হোক। আমি গাড়িতে ঘুমালে বুঝবে না কেউ কিছু। এত করে বলার পরও আপনি আমার কথা শুনছেন না কেন? বলুন তো। আমি বেড শেয়ার করতে পারবো না। তাহলে কি ভেবে নিব আপনার গার্লফ্রেন্ড নিষেধ করেছে? কোনো কথা না বলে অভ্র চলে যেতে চাইলে পিছন থেকে হাতটা ধরে ফেলি। অভ্র আমার হাতের দিকে তাকিয়ে অভ্রের হাতটা ছাড়িয়ে নেয়। আমি শুধু অভ্রের দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভ্র বলল, সামান্য একটু ভালো ব্যবহার করছি বলে মনে করবেন না আমি আপনাকে মেনে নিয়েছি। শুধু অন্যের বাড়িতে আছি তাই কিছু বলছি না। বাহ, জিএফের কথা বলতে তো বেশ রেগে গেলেন। অভ্র আর কোনো কথা না বলে বাহিরে চলে গেলেন। আমি ও দরজা হালকা চাপিয়ে শুয়ে পড়লাম, যদি কিছুর প্রয়োজন পড়ে তাহলে এসে নিয়ে যেতে পারে। বহিরে যেমন অন্ধকার, রুমের ভিতরে তেমন নীরবতা। মিহির খুব মন খারাপ হচ্ছে এত করে একটা মানুষকে বলার পর ও কেন এত রাগ দেখিয়ে চলে গেল। তাহলে কি অভ্রের সত্যিই গার্লফ্রেন্ড আছে? যদি থাকতোই তাহলে কেন আমাকেই বিয়ে করল? ওই সব ভেবে কি আর আমার লাভ আছে? যেমন দিন যাচ্ছে তেমন যেতে দেই, সময় মতো সব জানা যাবে। বলেই শুয়ে পড়ল মিহি। পাখির কিচিরমিচিরের শব্দ ঘুম ভাঙল মিহির। উঠে জানালা খুলে বাহিরে তাকাতেই দেখল, দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছটায় দোয়েল, শালিকের সংসারী কালাপে ব্যস্ত হয়ে পড়েছে তারা। খুব সুন্দর লাগছে, তাদের ভাষা বুঝতে পারলে হয়তো আরো ভালো লাগত। এ সময় অভ্র রুমে প্রবেশ করল। রেডি হয়ে নিন। অভ্রকে দেখে মিহি কোনো কথা না বলে জানালা থেকে সরে দাঁড়ায়। ফ্রেশ হয়ে অভ্রের সাথে কোনো কথা না বলে নাস্তার টেবিলে চলে যায়। কি হলো মিহি, অভ্রকে নিয়ে আসলি না? পারবো না। তুই এমন কেন মিহি? জামাইয়ের দিকে একটু খেয়াল রাখতে পারিস না? উনি বাচ্চা না যে আমার কোলে নিয়ে হাঁটতে হবে। আপনার কোলে উঠার বড্ড শখ আমার, আমায় একটু কোলে নিন। অভ্র টেবিলে বসতে বসতে বলল। মিহি হাসি মুখে ওর দিল। এমন শখ পূরণ করতে হলে এমন হাতির বাচ্চাকে কোলে নিয়ে সাথে সাথে কোমায় চলে যেতে হবে। হাতির বাচ্চা কাকে বললেন? মিহি চোখ বড় বড় করে বলে, হায়রে আবার কি বলে ফেললাম। না, আম্মু বলছিল একটা হাতির বাচ্চা পালবে, তো আমি বললাম হাতির বাচ্চা কোলে নিলে আমি কোমায় চলে যাব। অভ্র এবার মিহির মার দিকে তাকায়। মিহির মা মুখ টিপে টিপে হাসি মেয়ের কথা শুনে। উনি রান্নাঘরে চলে গেলেন।
কাকে যে হাতির বাচ্চা বলছেন তা তো বেশ ভালোই বুঝেছি, বাসায় যাই তারপর বুঝাবো। কার সাথে পাঙ্গা নিবেন, বুঝে নিয়েন। অভ্র মেকি হাসি দিয়ে খাবার মুখে দেয়। মিহি খাবার শেষ করে রেডি হয়ে নেয়। অভ্র রেডি হয়ে গাড়িতে চলে যায় আগেই। মিহি মা বাবার কাছ থেকে বিদায় নেয়। যেতে ইচ্ছে করছে না, বারবার কান্না পাচ্ছে, তাও কান্না চেপে রেখে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই পিছন থেকে মিহির মা ডাক দেয়, মিহি দাঁড়া। হে মা, কিছু বলবে? তোর বাবা? অভ্র সবসময় সামনে ছিল তাই জিজ্ঞেস করতে পারিনি। তোর আর অভ্রের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? বিয়ের মাত্র 4 দিন হলো, কি বা ঝামেলা হবে এটা ও ভাবছি। না মা, কিছু না। তাহলে অভ্রে জানি কেমন লাগছে? ওইসব কিছু না মা, যাই আমি। শুধু এইটুকু করো, আমি যদি তোমাদের কাছে ফিরে আসি তাহলে আমাকে ফিরিয়ে দিও না। কথাটা বলে গাড়িতে গিয়ে বসলাম। অভ্র আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? পিছনে বসেছেন কেন? আমার ইচ্ছে, আমি কোথায় বসব? সামনে আসুন। আসব না। সমস্যা কি আপনার? আমার সাথে পাশাপাশি ঘুমাতে পারেন না তো বসতে পারবেন কিভাবে? আমি আপনার স্পর্শে আসতে চাই না। অভ্র আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি চালাচ্ছে। মিহি যেমন অল্পতেই অনেক খুশি হয়, ঠিক অল্পতে অনেক কষ্টও পায়। বাহিরের দিকে তাকিয়ে নিয়তির এই খেলার জন্য কান্না করছে মিহি। একদিনের মধ্যে নিজের জীবনের বিশাল পরিবর্তন মনে নিয়ে ও কষ্টে থাকতে হচ্ছে। তাও মুখে হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করব সর্বদা। বাসার ভিতরে ঢুকেই মিহি সবার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। মিনতি মিহির কাছে এসে জিজ্ঞেস করল, মা, বাবা কেমন আছে মিহি? আর তুই না বলেছিস আসবি না? ভালো আছে। তা আমাকে মিহি বলে ডাকিস কেন? আমি তোর বড় যা, মনে রাখিস। তোকে আমি ভাবি ডাকব। ভাবি ডাকবি কিনা তোর ব্যাপার, সম্মান দিবি বুঝলি। মিনতি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে দাদিমার রুমে গেলাম। কিরে, তুই নাকি বলেছিস আসবি না? আমরা কি তোকে আদর কম করি? দাদিমা আমাকে দেখে এই কথা বলা শুরু করলে, আগে বলো কেমন আছো? ভালো। আমার নাতি তো বউকে চোখে হারায়। কোনো নাতি? কোনো নাতি আবার অভ্র? তাই নাকি? তা কিভাবে বুঝলে বউকে চোখে হারায়? কালকে যখন শুনল তুই আসিস নাই, সাথে সাথে চলে গেল তোকে আনার জন্য। খুব ভালোবাসে তোকে মিহি। অভ্রকে দাদির রুমে আসতে দেখে বললাম, হে দাদিমা, তোমার নাতি যা রোমান্টিক, কি আর বলবো, লজ্জাই লাগে। মিহি কি বলছেন এসব? দাদিমাকে সত্যিটা বলছি। উনি কোনো কথা না বলে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলেন। আমি হ্যাচকা টান দিয়ে হাত সরিয়ে নিলাম। দ্রুতগতিতে আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুম চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম উনি আমার ফোনে কি একটা করছে। আমি দেখে ও না দেখার বান করে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করতে লাগলাম। উনি আর চোখে আমাকে দেখছেন। এটা দেখে আমি অন্যদিকে ফিরে বসে পড়লাম। আমাকে অন্যদিকে ফিরতে দেখে উনি আমার সামনে এসে বসেন। আমি এখান থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াই। আমাকে জানালার পাশে যেতে দেখে অভ্র আমার সামনে গিয়ে মুখ চেপে ধরে বলে, আমাকে ভাব দেখাচ্ছিস? সকাল থেকে কোনো কথা জিজ্ঞেস করলে বাঁকা উড় দিচ্ছিস কেন? আমার মুখ ছেড়ে দিয়ে ধীরে ধীরে আমার অনেকটা কাছে চলে এসেছে। ভয় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। এখন ভয় পাচ্ছিস কেন? আমি যেভাবে বলবো তোকে ওইভাবেই থাকতে হবে।
কথাটা বলে সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে বেকনিতে চলে গেল। আমি ও আর কিছু বললাম না। রুমে থেকে বের হয়ে নিচে চলে আসলাম। নিচে অনেক হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে। আমি নিচে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হইছে মিনতি, এত হাসতেছিস কেন? সবাই মিলে সিলেটে ঘুরতে যাব। সত্যি? তাহলে আমিও যাব। জি না। আপনি অভ্র ভাইয়া যাচ্ছেন না ভাবি? মিনতি, তুই এভাবে বলছিস কেন? আর ভাবি ডাকা বন্ধ কর। তুই না একটু আগে বললি তোকে সম্মান দেওয়ার জন্য। এগুলো বাদ দিয়ে বলতো, কবে যাচ্ছি? কালকে সকালে সবাই মিলে যাব, শুধু তুই আর অভ্র ভাইয়া বাদে। এবার আমি অভ্রের মার কাছে গিয়ে বললাম, আম্মু আমি তোমাদের সাথে যাব। না, অভ্র আমাদের সাথে কোথাও ঘুরতে যায় না, তাই তুমি বাসায় থেকে অভ্রের কি প্রয়োজন তা দেখবে। আম্মু উনারটা উনি একাই করতে পারবে। আমি তোমাদের সাথে যাব। হাজার বলে ও লাভ হলো না। আমি ঘুরতে কত ভালোবাসি, কিন্তু এই অভ্র বজ্জাতটার জন্য আর যাওয়া হলো না। কান্না পাচ্ছে খুব। আচ্ছা, অভ্রকে গিয়ে রাজি করালে তো আমাকে ওরা সাথে নিয়েও যেতে পারে। তাই আর দেরি করলাম না, দ্রুত রুমে গেলাম। দেখলাম অভ্র ফোনও কিছু একটা করছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বললাম, বাসার সবাই সিলেট যাচ্ছে। আপনার জন্য আমাকে ওরা নিয়ে যেতে চাচ্ছে না, তাই আপনি একটু বলে দেন আমাকে নিয়ে যেতে। সবাই চেয়েছিল তোমাকে নিয়ে যেতে। তারপর আমি নিষেধ করেছি, আমি যাব না তো আমার বউও যাবে না। এই আপনি সব সময় আমার পাকা ধানে মই দিতে আসেন কেন? অসহ্য। আপনার কি খেয়ে আর কোনো কাজ নেই নাকি? আমি হাতের আঙ্গুল ঘুরিয়ে কথাগুলো বলছি, অভ্র হঠাৎ আমার আঙ্গুটা মুখে নিয়ে আলতো করে একটু কামড় দিয়ে ছেড়ে দিল। আমি 5 মিনিট ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিলাম। আর এই 5 মিনিটে উনি আমার সামনে থেকে উধাও হয়ে গিয়েছে। অভ্রের ছোঁয়াতে আমি নিজের মধ্যে থাকি না। মানুষটাকে বুঝি না, জোর করে বিয়ে করল। এই ভালো এই খারাপ ঠিক হঠাৎ বৃষ্টির মতো। বিকেল বেলা বেলকুনিতে বসে আছি, বাহিরে বাগানের দিকে তাকিয়ে। বাহিরে গোলাপ গাছের গোলাপ ফুলগুলো সূর্যের হালকা আলোয় মন খুলে হাসছে মনে হচ্ছে। ফুলকে তো সবাই ভালোবাসে, আমিও যদি ফুলের মতো হতে পারতাম তাহলে আমাকে ও সবাই ভালোবাসত। ভাবি। ডাকটা শুনে পিছনে ঘুরে দেখলাম অনি। ভাবি, তোমাকে কখন থেকে খুঁজতেছি। হে, বলো। আমরা সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলব। অভ্র ভাইয়াকে ও অনেক কষ্ট রাজি করিয়েছি খেলার জন্য, প্লিজ তুমি ও আসো। আচ্ছা চলো। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আম্মু বলেছে তোমাকে আম্মুর সাথে দেখা করার জন্য। আমি রুমের ভিতরে ঢুকে দেখলাম অভ্রের অনেকগুলো কাজিন বসে আছে আর অভ্র ল্যাপটপে কাজ করছে। আমি সবার সাথে কথা বলে নিচে যেতে লাগলাম। আম্মুর রুমে গিয়ে জিজ্ঞেস করলাম, আম্মু ডেকেছ আমায়? হে, আমরা তো কালকে সকালে চলে যাব। হুম। তুমি অভ্রের খেয়াল রেখো। আমি কাজের লোককে বলে দিয়েছি। ও সকালে রান্না করে দিয়ে চলে যাবে, বাকি কাজগুলো তুমি করে নিও। ঠিক আছে মা, আমি যদি আপনার ছেলেকে রাজি করাতে পারি। দেখো পারো কিনা, আমি তো কখনো পড়লাম না আমার ছেলেকে সাথে করে কোথাও ঘুরতে নিয়ে যেতে। আমি কি কারো কথাই যায়নি। হে মা, আমি একবার চেষ্টা করে দেখি। এটা বলে উপরে চলে গেলাম, দেখলাম সবাই আমার জন্য ওয়েট করতেছে। আমি যেতেই অভ্র উঠে ওদের সাথে যোগ দিল। অভ্রের আর অনির মাঝখানে আমার জায়গা দিল। চুপ করে বসলাম। সামনে একটা টেবিল রাখা হলো, টেবিলে উপর বোতল রাখা হলো। ফাস্ট ঘুরানো পরই অনির দিকে বোতলের মুখ পড়ল। অনি, বলো ট্রুথ অর ডেয়ার? ট্রুথ।
বলো কয়টা রিলেশন করেছ? একটাও না ভাবি, তোমার জামাই সবসময় আমার পিছনে লোক লাগিয়ে রাখত, আমি কখনো রিলেশন করতে পারিনি। এখন তো আমি বিবাহিতই, জামাই বেচারা ও বিদেশ। খুবই দুঃখজনক অনি, এবার আবার খেলা শুরু করো। এবার বোতলের মুখ অরুর দিকে পড়ল। অরু আয়ুষী অভ্র কাজিনদের নাম। অরু ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। তোমার ক্রাশের নাম কি? তোমার জামাই অভ্র ছিল। সবাই অরুর কথা শুনে হাসছে। অভ্র আমার দিকে তাকিয়ে বলল, সবারটা তো আপনি দিচ্ছে মিহি। আপনার ট্রুথ অর ডেয়ার আমি দিব। ওকে। এবার বোতল ঘুরানোর পর অভ্রের দিকে আসলো। পেয়েছি এবার, ট্রুথ অর ডেয়ার। সবগুলো ভাই বোন তো ট্রুথই নিচেছে, আপনি কি আর ডেয়ার নিবেন? ওহ, তাই নাকি, তাহলে আমি ডেয়ারই নিলাম। আপনি এখন আম্মুকে গিয়ে বলবেন আমরা কালকে সিলেট যাচ্ছি সবার সাথে। না, সাহস থাকলে বলে আসেন। খেলার নিয়ম অনুযায়ী এটা আপনাকে করতে হবে। আমি আম্মুকে কখনো মিথ্যা বলি না। মিথ্যা বলতে বলছে কে? আমরা কালকে যাব সিলেট। আপনার খুব ইচ্ছে না যাওয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা যাব। অভ্র আস্তে আস্তে মিহির কানে কানে গিয়ে বলল, আপনার যে সবার সামনে কি হাল করি বুঝবা। এবার বোতলের মুখটা মিহির সামনে এসে পড়ল। অভ্র হাসি মুখে বলল, সবাই চুপ কর, মিহিকে আমি ডেয়ার দিব। আবার আমার কানের কাছে এসে বলল, সবার সামনে অভ্রকে কিস করার জন্য। আমি অভ্রের দিকে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছি। করব এখন। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি বলেছ সবাই জানার জন্য উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না বলে অরু বলল, ভাবি কি ডেয়ার দিয়েছে আমাদের বলেন। আমি অভ্রের দিকে তাকাতেই দেখি অভ্র অন্যদিকে তাকিয়ে আছে, এমন একটা ভাব করছে যেন কিছুই জানে না। যে ডেয়ার দিয়েছে তাকে জিজ্ঞেস করো। কি বলেছে আমি শুনি নাই। অভ্র মুখ অন্যদিকে করেই বলল, মিহির ডেয়ার কমপ্লিট না করলে আমার ডেয়ার ও আমি কমপ্লিট করব না। অভ্রের ডেয়ার কমপ্লিট না করলে তো আমার আর সিলেট যাওয়া হলো না। আমি কোনো উপায় না পেয়ে অসহায় ভাব নিয়ে বসে আছি। ভাইয়া ভাবিকে আবার বল কি ডেয়ার ভাবি শোনে নাই। তোর ভাবি কানে কম শোনে। এর মধ্যে আমি অভ্রের গালে কিসটা দিয়ে দিলাম। সবাই আমার দিকে রসগোল্লা মতো চোখ করে তাকিয়ে আছে। এটা কি ডেয়ার ছিল ভাবি, নাকি ভাইয়াকে খুব সুন্দর লাগছে তাই দিলা? অভ্র বলল, আরে তোর ভাই অনেক কিউট তো তাই দিয়ে দিল, এবার কমপ্লিট করেন ডেয়ার। এটাই তো ডেয়ার ছিল। আপনি না ডেয়ার শোনেন নাই। ওই টাইমে মিথ্যা বলেছিলাম। আপনি তো এটাই আমাকে ডেয়ার দিয়েছিলেন। ওদের সামনে লজ্জা পাচ্ছেন কেন মিহি? লজ্জা কোথায় পেলাম, এটাই ডেয়ার ছিল। না আমি বলেছিলাম, আমি আম্মুকে গিয়ে সিলেট যাবার কথা বলার পরের মিনিটেই আপনি আম্মুকে বলবেন আপনার শরীর ভালো না, আপনি সিলেট যাবেন না। ভাইয়া এটা তুই ভাবির কানের কাছে গিয়ে বলেছিলি? হে। এটা বলে অভ্র মিহির হাত ধরে টান দিয়ে বলল, চলো দুইজন মিলে সংসার কইরা খাই, না ডেয়ার কমপ্লিট করি। মিহির মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রাগ হয়েছে। অভ্র তো মিহির এই মুখ দেখে বেশ মজাই লাগছিল। মায়ের রুমের সামনে গিয়ে অভ্র বলল, আমি যাচ্ছি ভিতরে, আপনি পড়ে এসেন। মিহি মুখানা বাঁকা করে অন্যদিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। অভ্র রুমে ঢুকে দেখতে পেল অভ্রের মা কাপড়গুলো লাগেজে ঢুকাচ্ছে। আম্মু কি করছো? দেখছি শীত। আমি তোমাদের সাথে সিলেট যাব। অভ্রের মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে। এ কাকে দেখছি আমি,
তাহলে অবশেষে বউ কথাই রাখতে যাচ্ছিস মানে? মিহি তো বলল তোকে সিলেট যেতে রাজি করবে। অভ্র মেকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। মিহি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দোষ দিচ্ছে, নিজের কথার জালেই বজ্জাতটা আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। আমিও দেখে নিব হনুমানটাকে। এই যে বলে এসেছি, এখন আপনি যান। মিহি অভ্রের দিকে না তাকিয়ে ভেতরে ঢুকে গেল। আম্মু। ওহ মিহি, এসেছ মা। হে আম্মু, দেন আমি সব গুছিয়ে দিচ্ছি। না মা, আমি সব গুছিয়ে ফেলেছি। আমাকে একবার ডাকতে পারতেন আম্মু। লাগবে না মা, আমি জানি তুমি কোনো কাজই করতে পারো না। মিনতি বলেছে। আমি শিখে নিব সব আম্মু। তা ঠিক আছে, অভ্রকে তো রাজি করিয়ে ফেলেছ দেখছি। হ্যাঁ আম্মু, কিন্তু একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আপনার ছেলের নাকি বমি বমি ভাব হচ্ছে, মাথা ব্যথা, শরীরটা নাকি ঠিক নেই। এখনই তো আমার সাথে কথা বলে গেল, তা এমন কখন থেকে হচ্ছে? এই তো একটু আগে থেকে। আমি বলছি ডক্টর দেখাতে। আমার কথা রাখার জন্য তোমাদের সাথে যেতে চায়, তাই আমি নিষেধ করতে আসলাম। অভ্রকে বলে দিও যেতে হবে না। পরে তোমরা দুজন একসাথে যেও কেমন, অভ্র সুস্থ হলে। তা অবশ্যই মা। এখন যাই দেখি আপনার ছেলে কি করে। একটু সেবা করে আসি। দিলাম লেয়ার কমপ্লিট করে। খুব মজা লাগতাছে শব্দ সব্র হনুমানের ঘাড়ে চাপিয়ে। খাবার টেবিলে সবাই বসে রাতের খাবার খাচ্ছে। আর সবাই অনেক প্ল্যান করছে, সিলেট গিয়ে কি করবে। আমি শুধু চেয়ে চেয়ে দেখছি। অভ্র মিহিকে আমাদের সাথে নিয়ে যাই। না, আমি কি একা থাকবো নাকি বাসায়? এটা বলেই হাত ধুয়ে উপরে চলে গেল। আগে তো ভাইয়া একাই থাকতো, তাহলে এখন প্রবলেমটা কি? বেচারি মিহির যে অবস্থা, মনে হচ্ছে কান্নাই করে দিবে। মা, আমার বোনকে ছাড়া আমারও একা যেতে ভালো লাগছে না। অভ্র অসুস্থ না হয় সবার কথা ভাবে মিহিকে নিয়ে যেতাম। কি বলছেন মা? ভাইয়ার কি হলো? ওর নাকি বমি বমি ভাব হচ্ছে, সাথে মনে হয় মাথা ব্যথাও আছে। মেয়েদের অসুখ ভাইয়ার কাছে কিভাবে গেল? অপুর এই কথা শুনে সবাই হাসা শুরু করে দিল। মিহি এবার ভাবছে যদি কেউ আবার অভ্রকে বলে দেয় তাহলে মিহির অবস্থা খারাপ বানিয়ে দিবে। স্বামীর সেবায় নিয়োজিত থাকবেন ভাবি। মিহি যে দুষ্ট আর অসল, মাথায় মনে হয় শয়তানের রাজপ্রাসাদ। দেখা যাবে মিহিকে এই অভ্র ভাইয়া সেবা করছে। সবাই আবার হাসা শুরু করছে। মিহি মিনতির দিকে রাগী দৃষ্টিতে তাকায়। মিহি রাগ করে না, আম্মু খেয়ে নেয়। খাবার খেতে বসে এত কথা বলতে হয় না। সবাই দ্রুত খাবার শেষ করো। সকালে অভ্রের ডাকার শব্দ, ঘুম থেকে উঠলাম। উঠে দেখি 6টা বাজে। ঘুম ঘুম চোখ নিয়ে অভ্রকে বললাম, এত সকালে ডাকছেন কেন? সবাই চলে যাচ্ছে, আপনি নিচে যাবেন না? আমি মনেই ছিল না সবাই যে চলে যাবে। 5 মিনিটে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখলাম সবাই রেডি, চলে যাচ্ছে। আমাকে দেখে দাদিমা বলল, দেখে রাখিস আমার নাতিকে, কোনো কিছুর প্রয়োজন হলে টাইম মতো এগিয়ে দিস। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। অভ্র এসে আমার পাশে দাঁড়াতেই দাদিমা আবার বলে উঠল, অভ্র, নিজের খেয়াল রাখিস, ঔষধগুলো ঠিক মতো খাবি। কিসের ঔষধ দামিমা? ঘুম থেকে উঠে
সব ভুলে গেলি নাকি অভ্র? তোর না মাথা ব্যথা, বমি বমি ভাব? অভ্র আমার দিকে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে, বুঝতে পেরেছে এই কাজটা আমার। দাদিমা ঠিক হয়ে গিয়েছে সব। চলো 7টা বেজে যাচ্ছে, ট্রেন ধরতে পারবে না পড়ে। সবাই বিদায় নিয়ে চলে গেল। সাথে অভ্রও গেল। অভ্র শুধু স্টেশন পর্যন্ত যাবে। আপামনি আমি কালকে আসতে পারবো না। রাহেলা, মানে কাজে লোকের মুখে এই কথা শুনে উনার দিকে তাকিয়ে বসে আছি। কেন আসতে পারবেন না? আমার ছেলেটার খুব অসুখ আপামনি। আজকেই আসতে চাইনি, শুধু রাগ করবেন বলে এসেছি। সারাদিনের রান্না করে দিয়ে গেলাম। কি আর বলার আছে? আমি যে রান্না করি তা কেউ খেতে পারে না। সব রকমের খাবার ইউটিউব দেখে রান্না করতে পারি, শুধু আমি ছাড়া কেউ খেতে পারে না। কালকে দিনটা তাহলে আমার রক্ষে নেই। সূর্য রক্তবর্ণ ধারণ করে আছে। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, কিন্তু অভ্র এখনো বাসায় আসেনি। পুরো বাসা ফাঁকা, একা একা কি যে ভয় লাগতেছে। আমি কখনো একা কোথাও যাইনি, এতক্ষণ বাহিরে বারান্দায় দাঁড়িয়েছিলাম। আর কত একা একা দাঁড়িয়ে থাকবো এইখানে। অভ্রকে কয়েকবার কল দিলাম, কিন্তু রিসিভ করল না। মায়ের সাথে কথা বললে আমি নিশ্চয়ই বলে দিব বাসায় কেউ নাই, একা একা ভয় পাচ্ছি, আর মা টেনশন করতে শুরু করবে, তাই মাকে ও কল দেয়নি। হঠাৎ চোখ পড়ল বাহিরের দারোয়ানকে, উনিও তো একা দাঁড়িয়ে আছে। যাই একটু কথা বলে আসি। যেই ভাবনা সেই কাজ। আস্তে আস্তে হেঁটে গেলাম দারোয়ানের সামনে। মধ্যে বয়স্ক একটা লোক, ইউনিফর্ম পরা, আমাকে দেখে বাসা থেকে উঠে দাঁড়ায়। আমাকে দেখে উনি চমকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে ভেতরে ঢুকলে? কে তুমি, কি চাই? দারোয়ান মনে হয় আমাকে চিনতে পারেনি। না চিনার কথাটা, যেভাবে আমাদের বিয়েটা হলো নিকট আত্মীয় ছাড়া তেমন কেউই জানে না। তাই নিজের পরিচয় দিলাম। আমি অভ্রকে তো চিনেন। হে অভ্র, বাবাকে চিনব না? ছোটবেলা থেকে এই বাড়ির দারোয়ানে কাজ করছি। তাহলে আমি আপনার বৌমা? অভ্রের বউ? বউ বললে ভুল হবে, এই বিয়েটা তো শুধুমাত্র কয়েকটা দিনের জন্য। মনে মনে কথাগুলো বলে দারোয়ান চাচার মুখের দিকে তাকাতেই দেখি কপালে কেমন ভাঁজ পড়েছে। কি হয়েছে চাচা? আমি কয়েকদিন অসুস্থ থাকার কারণে দেশের বাড়িতে গিয়েছিলা, তার মধ্যে বিয়ে করে ফেলল। অভ্র বাবা তো একটা মেয়েকে অনেক ভালোবাসত। কিন্তু তোমাকে কেন বিয়ে করল? এটা বলার সাথে সাথে অভ্রের গাড়ি গেইটার সামনে এসে দাঁড়াল। চাচা চেয়ে ও আর কিছু বলতে পারল না। গেইট খুলে দিতেই অভ্র গাড়িটা গেইটের ভেতরে ঢুকে আমাকে দেখতে পায়। সাথে সাথে গাড়ি থেকে নেমে আমার সামনে এসে রাগান্বিত কণ্ঠে বলে, আপনি বাসা থেকে বের হয়েছেন কেন? আমি যে সুন্দর তা রাস্তার মানুষকে দেখাতে। তা আপনি এতক্ষণ কোনো মহাদেশে ছিলেন? অভ্র আমার কথার উড় না দিয়ে হাত ধরে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে এসেছে। আপনি দারোয়ান চাচার সাথে কথা বলতে গেলে কেন? একা একা ভালো লাগতেছিল না, আর খুব ভয় করছিল, তাই একটু কথা বলতে গেলাম। আমাকে কল দিতে পারতেন। অনেকগুলো কল দিয়েছি, আপনি রিসিভ করেননি। অভ্র ফোনটা হাতে নিয়ে দেখে বলে, সরি, আসলে একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, সারাদিন খাই নাই, ক্ষুধা লাগছে, খাবো। খাবার রেডি করেন। রুমে কোনো খাবার নাই, যা ছিল নষ্ট হয়ে গিয়েছে। কাজের লোক সকালে এসে রান্না করে দিয়ে গিয়েছিল। অভ্র আমার সাথে কোনো কথা না বলে মেইন গেট লক করে আমাকে রুমে একা রেখে বাহিরে চলে যায়। আমি ভয় পাই উনি বুঝতে পারে না, তাও কেন এভাবে আমাকে একা রেখে চলে যায়। রাগ হচ্ছে খুব, এত বড় বাড়িতে আমি একা, তাও আবার বাহিরের থেকে দরজা লক করে রেখেছে।
অভ্র মানুষটা এমন কেন, পুরোই ধরা ছোঁয়ার বাইরে, কখনো ভালো কখনো খারাপ। মাঝে মাঝে এমন একটা ভাব করে আমি যা চাই সব দিয়ে দিবে। আবার কখনো কখনো আমাকে দুচোখে সহ্যই করে পারে না। কখনো আমার হৃদয়ের আকাশে মেঘ জমে, আবার কখনো বিনা নোটিশে বৃষ্টি নামে। আর সেই বৃষ্টিতে ভিজতেই সকল মেঘ সরে গিয়ে আবার সূর্য আলো দিতে থাকে। অভ্রের ব্যাপারটা আমার কাছে ঠিক এমনই মনে হচ্ছে। দারোয়ান চাচা বলল, অভ্র কাউকে ভালোবাসত। ভালোবাসত মানে কি, এখন ভালোবাসে না? যদি এখনো ভালোবাসে তাহলে আমাকে কেন বিয়ে করল? কাউকে ভালোবাসে বলেই আমাকে 6 মাস পর ছেড়ে দিবে বলছে। এত কেনোর ভিড়ে মনে হচ্ছে আমি নিজের নামটাই ভুলে যাব। আজকে আসলে সব কেনোর ওর দিতে হবে। মিহি, আপনি এইখানে আসছেন, আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম কোথায় না কোথায় চলে গিয়েছেন। অভ্রের কথা শুনে পিছনে তাকিয়ে অভ্রের সামনে গিয়ে অভ্রের শার্টের কলারে ধরে বললাম, আমাকে বিয়ে করেছেন কেন? এখন বলবে না হয় মরেই ফেলব। অভ্র আমার চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হাত দিয়ে পিছন থেকে অভ্রের সাথে জড়িয়ে নিয়েছে। এখন মনে হচ্ছে আমি বাকশক্তি হারিয়ে ফেলেছি। আস্তে আস্তে আমার মুখের দিকে আসছে, আমি ভয় আমার মুখ পিছনের দিকে নিচ্ছি। আমি যত পিছনে দিকে যাচ্ছি অভ্র তত আমার দিকে আসছে। আমি ভয় খিচে চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ করে অভ্র আমাকে ছেড়ে দেয়, আমি সজোরে বিছানায় পড়ি। আমার কোমরটা ভেঙে গেল মনে হচ্ছে। মনে হয় আমার বেডে আটার বস্তা পড়েছে। কালকেই মিস্ত্রি দেখাতে হবে। আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন? মেয়েরা রাগ করলে ভালোবাসা দিয়ে রাগ কন্ট্রোল করতে হয়, কিন্তু আপনি যা করলেন তা শাস্তিযোগ্য, তাই হালকা একটু থেরাপি দিলাম। আপনি সত্যিই একটা বজ্জাত লোক। কি বললেন? খেতে আসেন নয়তো ছাদ থেকে ফেলে দিব। খাবো না আমি, আগে বলুন আমাকে কেন বিয়ে করলেন? আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন? অভ্র কারো জীবন নষ্ট করে না। আর আপনার সব প্রশ্নের ওর সময় হলে দিয়ে দিব, এখন খেতে চলুন। নয়তো সব খাবার আমি একাই খেয়ে চলে আসব। আর একা থাকলে আপনাকে ভূতেও ধরতে পারে। 31। ভূত শব্দটা শুনে উঠে অভ্রের পিছনে হাঁটতে শুরু করলাম। গিয়ে দেখলাম টেবিলে উপরে খাবার গুছিয়ে রাখা। কথা না বলে দুজনে খেয়ে নিলাম। রুমে ঢুকার আগে বলল, আপনি আপনার রুমে যান, আমি আমার রুমে ঘুমাবো। কোনো কথা না বলে আমি আমার রুমে চলে গেলাম। অভ্রের রুমের পাশেই, কিন্তু রুমে ঢুকার পরই ভয় করতে শুরু করল। চারদিকে বিস্তার নীরবতা। সবাই বাসায় থাকলে এত ভয় করে না, আজকে অনেক ভয় করতেছে। না না, আমি একা ঘুমাতে পারবো না। আস্তে আস্তে অভ্রের রুমের দরজায় নক করলাম। সমস্যা কি? আজকের জন্য আমাকে আপনার রুমে থাকতে দিন, কালকে আমি আম্মুকে বলবো আমাকে নিয়ে যেতে। কাজ হবে না, আপনি আপনার রুমে যান। প্লিজ বুঝার চেষ্টা করুন। আমি ভয় পাই। কথাটা বলার সাথে সাথে অভ্র দরজা বন্ধ করে দিল। আমি নীরবে চোখের জল ফেলছি। কি করব আমি? আমার প্রতি কি একটু মায়া হয় না? কি করব এখন আমি? এক মুঠো রোদ এসে মুখের উপর পড়তেই আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসি। মুহূর্তেই চারদিকে চোখ যেতে বুঝতে পারি এটা অভ্রের রুম। কাল রাতের কথা মনে পড়ল। আমি ভয় পেয়ে রুমে ঢুকে লাইট অন করে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। তাহলে ঘুমানো পর কি অভ্র আমাকে এই রুমে নিয়ে এসেছে? কিছু কিছু অনুভূতি বলে প্রকাশ করার মতো না। কালকে রাতে যখন আমাকে একা ঘুমাতে বলেছিল তখন খুব কষ্ট লাগেছিল, কিন্তু এখন সব কষ্ট নিমিষেই উড়ে গিয়েছে।
অভ্রকে দেখলাম সোফায় ঘুমাচ্ছে। খুব সুন্দর লাগছিল রোদের আলোয়, ফর্সা গালে খোঁচা খোঁচ দাড়িগুলো আমাকে বারবার আকর্ষণ করছে, বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। আস্তে আস্তে অভ্রের পাশে গিয়ে দাঁড়ালাম। হালকা নিচু হয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছি। মনে মনে ভাবতে লাগলাম, এভাবে তাকিয়ে থাকলে তো প্রেমে পড়ে যাব নিজেই। হাত দিয়ে অভ্রের মুখে স্পর্শ করতেই আচমকা আমাকে টান দিয়ে অভ্রের নিজের উপর ফেলে দেয়। পড়ে যেতে নিলে দুহাত দিয়ে আগলে নিজের সাথে জড়িয়ে নেয়। আমার আর অভ্রের মুখের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। কি করছিলেন আমাকে একা পেয়ে? প্রত্যেকটা কথা অভ্র আমার ঠোঁট স্পর্শ করে বলতেছে। অভ্র কি বলছে আমার কান দিয়ে ঢুকছে না। অভ্রে এই স্পর্শে আমি অজানা অনুভূতি খুঁজে পাচ্ছি। অভ্র আমার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে এই কথাগুলো বলছে। আমি শুধু তাকিয়ে দেখছি। কি হলো, কোনো কথার ওর নেই কেন? আমি এবার ও কোনো ওর না দিয়ে অভ্রে বুকে মুখ গুজি। আমার এমন কাজে অভ্র জিজ্ঞেস করে, এখনো কি ভয় পাচ্ছেন নাকি? হুম। উঠুন, এমন আটার বস্তা আমার উপর শুয়ে থাকলে আমার হাড় ভেঙে যাবে। এই আপনি আমাকে আটার বস্তা বলেন কেন? আমি মাত্র ৪৫ কেজি। মাত্র কোথায় ১ মণ, আবার ৫ কেজি? হয় আল্লাহ রক্ষা করো আমায়। এখন আমার উপরেই শুয়ে আছে। এবার আমি রেগে উঠে যেতে নিলে উনি আবার শক্ত করে জড়িয়ে ধরে। এটা দেখে আমি রাগী দৃষ্টিতে তাকাই। এখন কে ধরে রাখছে? না, দেখলাম সত্যিই ৪৫ কেজি নাকি। এভাবে কেউ ওজন দেখে? রাগলে কিন্তু আপনাকে সুন্দর লাগে। বলে ইনি যে আমকে নিয়ে শোয়া থেকে উঠে আমাকে সোফায় বসিয়ে অভ্রের নাকের সাথে নাকটা হালকা লাগিয়ে ওয়াশরুম চলে যায়। আমি আম্মুকে কল দিয়ে বলেছি আজকে এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কথাটা শুনে অভ্র ভ্রু কুঁচকিয়ে আমার দিকে তাকায়। কেন, এইখানে আপনার কি প্রবলেম? ভয় করে একা একা? নাস্তা বানিয়েছেন? হে, রুটি আর ডিম, আমি অ্যাটগুলো ছাড়া আর কিছু পারি না। ওহ আচ্ছা, টেবিলে খাবার রেডি করুন, আমি আসছি। বাধ্য মেয়ের মতো আমি নিচে গিয়ে টেবিলে খাবার দিলাম। জীবনের প্রথম ইউটিউব দেখে দেখে বানিয়েছি, আল্লাহ জানে কি রকম হয়। খেতে খারাপ হলে তো আজকে আমাকে আবার কোনো শাস্তি দিবে আল্লাহ জানে। উপরের দিকে তাকাতেই দেখলাম মহারাজা উপর থেকে নিচে নামছে। ড্রেস আপ তো বেশ ভালোই করেছে, সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে হ্যান্ড ওয়াচ। এগুলো রুটি না দেশের মানচিত্র। আমি অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে দেখছি। ব্যাটারির মতো চোখ ঘুরাচ্ছেন কেন? কোনো কাজ পারেন আপনি? আমি ফার্স্ট টাইম বানিয়েছি তাই এমন হয়েছে, প্লিজ খেয়ে নিন। আমার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, রেডি হয়ে নিন। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আপনার তো বাসায় একা থাকতে ভয় করে, তাই আজকে অফিসে নিয়ে যাব। আর অফিসে নাস্তা করে নিব। আমি তো আম্মুকে আসতে বলেছি আমাকে নেওয়ার জন্য। আমি আন্টিকে নিষেধ করেছি, দ্রুত রেডি হয়ে নিন, না হয় বাসায় একা রেখেই চলে যাব। যাচ্ছি, ওয়েট করুন। হুম, দ্রুত করুন, আমার অফিসে কাজ আছে। অভ্র সাদা ড্রেস পরেছে তাই আমি কালো ড্রেস পরেছি। এই লোকটা যা করবে আমি তার উল্টোটা করব। বেয়াদ্দপ লোক একটা গোলজামা, লেগিংস পরে নিলাম, সাথে মাথায় হিজাব, ঠোঁট হালকা করে বানানা লিপ বাম, চোখে কাজল, হাতে ছেলেদের একটা ব্রেসলেট পরলাম। ব্রেসলেটটা সকালে অভ্রের ড্রেসিং টেবিল থেকে পেয়েছি। আগে কখনো এটা চোখে পড়েনি। এই জন্য মেয়েদের নিয়ে কোথাও যেতে নেই। এতক্ষণ আমি 5 বার অফিসে যেতে পারতাম। মেয়েদের রেডি হতে একটু টাইম লাগে, বুঝলেন?
বলেই আমি গাড়িতে গিয়ে বসে পড়লাম। অভ্র গাড়িতে বসে আমার তাকিয়ে আছে। অভ্রের দিকে না তাকিয়ে আমি ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু যতই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কেউ নিজের দিকে তাকিয়ে থাকলে বোঝা যায়। তাই কিছুটা বিরক্তি ভাব মুখে ফুটিয়ে বললাম, এভাবে তাকিয়ে থাকলে ভালো লাগে না। এই সং সেজেছেন কেন? আপনার সমস্যা কি আর কোথায় আমি সং সাজলাম? ভালো লাগলে গাড়ি স্টার্ট দেন, নয়তো আমি বাসায় চলে যাই। রাগী একটা ভাব নিয়ে কথাগুলো বললাম, তাই অভ্র আর কিছু বলেনি। আমি ফোন নিয়ে বসে থাকলে ও আর চোখে ঠিকই দেখতে পাচ্ছি অভ্র একটু পরপর আমার দিকে তাকাচ্ছে। হাসি পাচ্ছে খুব। নিজের বউকে ও লুকিয়ে দেখতে হয়। কে নিজের বউকে লুকিয়ে দেখে? যে এখন আমাকে প্রশ্ন করেছে সে। হঠাৎ গাড়ির ব্রেক করতেই আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। আরেকটু হলে গাড়ির সামনের অংশের সাথে মাথায় ভারী খেতাম। অভ্র হাত দিয়ে আমার মাথায় ধরে ফেলে, তাই কিছু হয়নি। চলে এসেছি, নামুন। আমি গাড়ি থেকে নেমে অভ্রের পিছনে হাঁটতে থাকি। অফিসে ঢোকার সাথে সাথে সবাই আমার দিকে আছে। সবার মনে হয়তো বা এক প্রশ্ন যে আমি কে। অভ্র আমাকে নিয়ে ওর কেবিনে ঢুকে। দেখলাম কেবিনের সাইডে একটা টেবিল আছে, যেটাতে নাস্তা সাজিয়ে রাখা হয়েছে। অভ্র আমাকে নিয়ে নাস্তা করতে বসে যায়। মিহি, আমার খাবার শেষ, একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, আমি যাচ্ছি। আপনি আমার কেবিনেই থাকেন, বের হবেন না। কোনো কিছু প্রয়োজন হলে সামিরকে বলে যাচ্ছি, ওর কাছে বলবেন। সামিরকে? একজন স্টাফ। ওহ আচ্ছা। উনি চলে যাওয়ার পর আমি নাস্তা শেষ করে কেবিনে বসে বসে ভিন্ন জিনিস দেখছি। কেবিনটা অনেক সুন্দর করে গুছানো। ম্যাম, আসব? তাকিয়ে দেখলাম একটা ছেলে, বয়স 23 হবে। জি আসুন। আমি সামির, কোনো কিছুর প্রয়োজন হলে বলতে পারেন। জি অবশ্যই। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করব। হে, অবশ্যই। স্যার, আপনার কি হয়? এটা আপনার স্যারকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে ম্যাম। মিটিং শেষ করে কেবিনে এসেছে। আমাকে দেখে বলল, বিরক্ত লাগছে একা থাকতে? না স্যার, আসব। হ্যাঁ, ম্যানেজার সাহেব আসুন। কতবার বললাম আমাকে স্যার ডাকবেন না? আমি আপনার ছেলের মতো। একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বলুন। মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। যদি চান তাহলে আমার ছেলের সাথে বিয়ের পাকা কথা কিন্তু বলতে পারি। মেয়েটা কি হয় আপনার? অভ্র আমার দিকে তাকিয়ে আছে। আমি ও অভ্রের দিকে তাকিয়ে আছি। কি বলবে অভ্র? সবাইকে পরিচয় দিবে নাকি এই সম্পর্কটা সুপ্তই রয়ে যাবে? হঠাৎ ম্যানেজারের একটা কল আসে, তাই চলে যায়। অভ্রের আর কিছু বলতে হয়নি। মিহি অভ্রকে বলল, ভালোই হলো, এখন অযথায় আপনাকে মিথ্যা বলতে হতো, বেঁচে গেলেন। আমার কথা আপনার না ভাবলেও চলবে। এমন ড্রেস পরেছে দেখে মনে হয় না আপনার বিয়ে হয়েছে, তার উপর মুখের মধ্যে বাচ্চা একটা ভাব ফুটে উঠেছে। আপনার সমস্যা কি? জলে নাকি আপনার? দেখে আপনি বিয়ে না করলে ও কত কিউট ছেলে সহ ছেলের বাবারা ও আমার পিছনে ঘুরে। হইছে, বিয়ে করেছি তো আপনাকে, আপনার ভাগ্য এটা। পরের বার আমার সাথে কোথাও যেতে হলে শাড়ি পরে নিবেন। আপনি আমাকে বিয়ে করতে পড়েছেন, এটা আপনার ভাগ্য মিস্টার অভ্র। মিহি চাইলেও এখন 10টা ছেলে পিছনে লাইন ধরে। সব মেয়েদের সেইম ডায়লগ। তা আপনি মেয়ে নাকি পাবলিক টয়লেট? কি বললেন আপনি? তাহলে দেখছি আপনি বয়রা। ও কি বললেন আপনি বয়রা? আপনার 14 গোষ্ঠী সব বয়রা, তাই নাকি?
এটা বলে অভ্র বসা থেকে উঠে মিহির দিকে এগিয়ে যেতে থাকে। মিহি ভয়ে অভ্রের থেকে অনেকটা দূরে চলে যায়, কিন্তু কোনো লাভ হয়নি। অভ্র যত সামনে যাচ্ছে মিহি তত পিছনে যাচ্ছে। কেউ চলে আসবে, কিন্তু দেখতে পারলে আপনারই খারাপ হবে। আমি তো বয়রা কি বলছো শুনি নাই। সিরিয়াল মোডে নিয়ে এমন মজা করবেন না। আমি তো বয়রা কিছু শুনি না। আস্তে আস্তে মিহি দেওয়া আটকে যায়। অভ্রের দুহাতের মাঝখানে মিহি বন্দী হয়ে যায়। কাকে জানি কি বলেছিলেন? আরশোলা। মিহি আরশোলা বলতে অভ্র ডানদিকে ঘুরে তাকায়। মিহি এই ফাঁকে হাতের নিচ দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। মিহি দিকে তাকাতেই দেখে মিহি কেবিনে নাই, কেবিন থেকে বের হয়ে গিয়েছে। অভ্র মেকি হাসি দিয়ে নিজের কাজ করার ব্যস্ত হয়ে পড়ে। মিহি কেবিন থেকে বের হয়ে সবার কাজ দেখছি। হঠাৎ পিছন থেকে সামির এসে বলল, ম্যাম কিছু লাগবে? না, এমনি দেখতে আসলাম। ম্যাম চলেন আমি আপনাকে ঘুরে দেখায়। চলেন। হঠাৎ একটা মেয়ে সামিরকে ডাকে, ম্যাম আমি একটু আসতেছি। অবশ্যই। কিছুক্ষণ মেয়েটা সামিরের সাথে কথা বলল, তারপর সামিরকে কিছু আনতে পাঠালো মনে হচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে সামির আর মেয়েটা কি করল এতক্ষণ তা দেখলাম। মেয়েটা আমার এদিকে এগিয়ে এসে কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলল, আপনি স্যারের কি হন? আমি ভাবতেছি কি বলবো, বউ বললে যদি অভ্র আবার রাগ করে। তাই বললাম, উনার ছোট বোন। মেয়েটা কোনো কিছু না বলেই চলে গেল। আমি আমার মতো আবার চারদিকে চোখ বুলাতে থাকলাম। ম্যাম আমি চলে এসেছি। সামিরের ডাকে পিছনে ঘুরে তাকাই। ওহ, চলুন তাহলে সবটা ঘুরে দেখি। ম্যাম আমাদের স্যার কিন্তু অনেক ভালো মানুষ। হে, ভালো নাকি বজ্জাতের গোষ্ঠী, উনি তা ভালোই বুঝি আমি মনে মনে বললাম। হঠাৎ করে আবার ওই মেয়েটাকে সামনে দেখলাম। সামির মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি এইখানে তোমার কাজ নাই? আমি কাজ করলে কি আর তোমার এই রঙ্গলীলা দেখতে পারতাম? কি বলছো এসব? মেয়েটা আমার থেকে সুন্দর আর স্যারের বোন, তাই কি তুমি এই মেয়েকে একবার দেখেই ভালোবেসে ফেলেছ? অরণি, স্যার জানতে পারলে তোমার জবটা শেষ আজকেই। তোমাকে আমার লাইফ নিয়ে ভাবতে বলিনি সামির। আরে তুমি ভুল বুঝতেছ অরণি। আমি তো। এর আগে সামিরের গালে একটা থাপ্পড় পড়ে মেয়েটা থাপ্পড় মেরে এক মুহূর্তের জন্য ও না দাঁড়িয়ে চলে যায়। ম্যাম সরি। আমি মেকি হাসি দিয়ে বললাম, চলে যান আপনি, আমি আপনার স্যারের কাছে যাচ্ছি। এটা বলে আমি অভ্রের কেবিনের দিকে পা বাড়ালাম। এতক্ষণ যাবৎ শুধু অরণি আর সামিরের কাহিনী দেখলাম। চাইলে আমি কিছু বলতে পারতাম, কিন্তু বলিনি। দেখলাম বিশ্বাসের জোর কতটুকু। সামিরে গার্লফ্রেন্ড অরণি। ওদের সম্পর্কে ভালোবাসা আছে কিন্তু বিশ্বাস নাই, এমন ভালোবাসা কে কম? কি নিয়ে গবেষণা চলছে আপনার মাথায়? অভ্রের এমন কথায় অভ্রের দিকে তাকালাম। আপনার মাথা নিয়ে। ওয়াও খুব সুন্দর, তা তখন পালাচ্ছিলেন কেন? আমার আশেপাশে আসলে আবার পালাবো? চলো। কোথায়? আমার কথার কোনো ওড় না দিয়ে অভ্র আমার হাত ধরে টানতে টানতে কেবিন থেকে বের হয়ে গেল। কেবিন থেকে বের হয়ে সকল স্টাফদের একসাথে করল, আপনাদের সবাইকে একটা কথা বলার জন্য এভাবে একসাথে করা। সবার মনেই হয়তো এক প্রশ্ন যে আমার সাথে এই মেয়েটাকে। উনি হচ্ছে অভ্র চৌধুরীর স্ত্রী মিসেস মিহি চৌধুরী। কথাটা শোনার সাথে সবাই হাততালি দিতে থাকে। আমি অবাক হয়ে অভ্রের দিকে তাকিয়ে আছি। উনি আমাকে এক হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়েছে।
আমি একমনে তাকিয়ে আছি অভ্রের দিকে, এই মানুষটা এমন কেন? কি চাই উনি? চলবে।